ইনকিলাব 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 ইনকিলাব। বিএনপি একটা অকৃতজ্ঞ দল। আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি এই সকল যে শব্দ রয়েছে, এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায়, আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ। সে তার আব্বা ডাকে, বাপ ডাকে, এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিচ্ছি যে বাংলা ভাষার জাত পাত কি হবে এটা তারা নির্ধারণ করবে? পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। মাত্র দুটি শব্দের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শব্দ দুটি হলো ইনকিলাব জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমনই সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। মাত্র দুটি শব্দের এই বার্তা প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম। ওই ছেলে তো এখন মন্ত্রী, হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী না? মন্ত্রী তো। হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লিখছে ইনকিলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী উনিও মন্ত্রী, দুই মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। এত সহজে ভুলা গেলেন হাদিকে। আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকিলাব মঞ্চ, ইনকিলাবই যদি ফালায় দেয় মঞ্চ রাইকা কি করুম, তার মানে কি এই বিচার হবে না? ওই যে শপথ নেয় নাই, ওইটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় এখানে। কারণ শপথ নেওয়ার পক্ষে কারা কারা শপথ চায়, কেন শপথ চায়? জুলাই কারণেই তো শপথটা চায়। আর এই জুলাই কিভাবে হয়েছিল? ইনকিলাব জিন্দাবাদ বলেই তো হয়েছিল, তাই না? এগুলোকে এখনই বন্ধ করা উচিত। আগের দুই এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কইরা দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তানের ভুয়া অর্থনৈতিক শাসনের ন্যারেটিভে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবেন তাদের প্রতারণার ভণ্ডামি দেখা। আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধূলিসাৎ কইরা জয় বাংলা করে দেব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ানার তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতর এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। ভাষা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, কোন কোন কথা বলা যাবে, কোন কোন কথা বলা যাবে না। ইনকিলাব বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, মজলুম বলা যাবে না, আরো কি কি যেন আছে। ও আজাদি, গোলামি না আজাদি বলতাম না, সে আজাদি বলা যাবে না। আজাদি নামে একটা পত্রিকা আছে তো চিটাগাঙ্গে, ওই পত্রিকার কি হবে কে জানে। আমাদের যে ঢাকায় এই যে টিকাটরিতে পত্রিকাটার অফিস, ইনকিলাব পত্রিকা, সেই ইনকিলাব পত্রিকা তো বন্ধ করে দিতে হবে। কথাগুলা কে বলছে জানেন? সাধারণ কেউ বললে ঠিক আছে মাইনা নিতাম, কিন্তু বলছে একজন মন্ত্রী, আমাদের জ্বালানি মন্ত্রী, ওনার মুখের কথা শুনেন। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না। সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। যেটা নাকি বাংলা সাথে সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে এগিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। কেউ ছেলে নাই, ওই ছেলে তো এখন মন্ত্রী। হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী না? মন্ত্রী তো। হাসনাত আব্দুল্লাহ এটা জবাব দিছে, শুধু লিখছে ইনকিলাব জিন্দাবাদ, একটা স্ট্যাটাস দিছে। এটাকে কেন্দ্র কইরাই ইনিও মন্ত্রী উনিও মন্ত্রী, দুই মন্ত্রী, এক মন্ত্রীর জবাব আরেক মন্ত্রী দিয়ে দিছে। এত সহজে ভুলা গেলেন হাদিকে, হাদির
ইনকলাব মঞ্চের কি হবে? শুধু মঞ্চ থাকুক, ইনকলাবটা ফেলে দিতে হবে, তাই না? আপনার কথা অনুযায়ী এইসব নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার বলেন? দরকার আছে? দরকার নাই। 21 ফেব্রুয়ারি বাংলা না ইংরেজিতে বলেন আপনি? 8ই ফাল্গুন বলি না তো? 8ই ফাল্গুন বলা উচিত তো, কিন্তু আমরা বলি না। 21 ফেব্রুয়ারি। এই যে আমি বসে আছি, এটা কি চেয়ার? এটা কি বাংলা? এখন বলতে হবে কেদারাতে বসে আছি, কেদারা। এগুলা নিয়ে টানাটানি করা উচিত না। এগুলাতে কি ইঙ্গিত করে জানেন? ওইটাই ইঙ্গিত করে, ওই যে আপনারা যে শপথ নেন নাই, কেন নেন নাই, ওইটাই প্রকাশ পাচ্ছে। মাননীয় মন্ত্রী টুকুর সাহেব এর আগে একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা, যে সরকার আমরা আসলে মার্শাল্লাহ জারি করুন, এরকম একটা কথা উনি বলছিল। মানে মিলিটারি দিয়া শাসন কইরা দেশ চালাবে, কারণ মব জাস্টিস হয়, এগুলোকে দাবাইতে হইলে দেশে মার্শাল্লাহ লাগবে, এরকম একটা কথা মনে হয় বলছিল। যাই হোক, এটা আমার প্রমাণ নাই, কারণ ওই ফটো কার্ডের মধ্যে দেখছি। আজকাল তো জানেন ওই ফটো কার্ডের মধ্যে ভেজাল বাইরে হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। আসলেই এমন একটা অবস্থা হয়ে গেছে না, জানেন, মানুষ কোনটা এআই দিয়ে বানানো, কোনটা মানুষের তৈরি, কোনোটাই বুঝতে পারতেছে না। এটা একটা সুবিধা হয়েছে কি জানেন, কেউ কোনো আকাম কইরা ধরা খাইলে বলবে ওইটা এআই দিয়ে তৈরি, এটা আমার না, বইলা পার হয়ে যাবে। অর্ধেক লোক বিশ্বাস করবে, অর্ধেক লোক বিশ্বাস করবে না। যাই হোক, অর্ধেক আর ভাগ করতে চাই না দেশটাকে, সবাই এক হইতে চাই, কিন্তু কিভাবে এক হব? আমরা এই ভাষা নিয়ে এই সময় এই কথা কেন বলতেছি? আমরা কি হাদিকে অস্বীকার যাচ্ছি? হাদির মৃত্যুর বিচারটা হবে না, এইভাবেই পার হয়ে যাবে। ইনকলাবই যদি ফালায় দেয়, মঞ্চ রাইখা কি করুম? তার মানে কি এই বিচার হবে না? ওই যে শপথ নেয় নাই, ওইটারও কিন্তু একটা ইঙ্গিত দেয় এখানে। কারণ শপথ নেওয়ার পক্ষে কারা শপথ চায়, কেন শপথ চায়? জুলাই কারণেই তো শপথটা চায়। আর এই জুলাই কিভাবে হয়েছিল? ইনকলাব জিন্দাবাদ বলেই তো হয়েছিল, তাই না? এটা মাইনা নিতে অসুবিধা কি? ও, এখানে আরেকটা ব্যাপার আছে ভাই, সত্যিটা বলতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ কথাটা কোত্থেকে আসছে জানেন? প্রথম আমাদের পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, পিনাকি ভাই কিন্তু ইনকলাব জিন্দাবাদ প্রত্যেকটা ভিডিওর এন্ডে বলে। ওইখান থেকেই কিন্তু আবার এই ইনকলাব মঞ্চ, আবার ওইখান থেকেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে এই ইনকলাব জিন্দাবাদ আমরা স্লোগান দিতাম। ব্যাপারটা কিন্তু অনেক গভীরে শিকড়ে। তার মানে কি, ওই পিনাকি ভট্টাচার্য উনি যেহেতু এখন বিএনপির পক্ষে কথা বলে না, বিএনপির অনেক সমালোচনা করে, ভুল ধরে, এর জন্যই কি ইনকলাব জিন্দাবাদ মানে ইনকলাব কথাটাকে সেন্সার কইরা ফালায় দিতে চাইতেছে। বাংলা ভাষাকে বুকে ধারণ করার জন্য ইনকলাব ফেলে দিতে হবে। এখন এই বাংলা ভাষাকে বুকে কিভাবে ধারণ করবেন? পাহাড়ি অঞ্চলে চলে যান, ওইখানে তো ওরা বাংলা কথা কয় না ভাই, হ্যাঁ, বাংলা কথা কয় না। আমাদের এই এলাকাতে আমি দেখছি অনেক আছে, এই যে ময়মনসিংহ থেকে আসছে, ওদেরকে বাংলা কইতে শুনি না, নিজেরা জানি কি বলে, আমি তো বুঝি না। হ্যাঁ, বিদেশি ভাষা মনে হয়। তার মানে কি ওনারা কি বিদেশি? না, ওনারা বাংলাদেশি। বাংলাদেশের ভিতরে অনেক রকম ভাষা আছে। আমার মা তো ঠিক মতো শুদ্ধ কথা বুঝতো না, পুরা নোয়াখাইলা ছিল, তাহলে আমার মা কি বাঙালি ছিল না? এগুলা বুঝতে হবে। এগুলা নিয়ে বিতর্ক কইরা আমাদের মনের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছেন। কোন সন্দেহটা জানেন? ওই যে আমরা হ্যাঁ ভোট দিছি, 4,80,00,000 মানুষ আমরা হ্যাঁ ভোট দিছি, আমাদের কোনো রায় পাইলাম না, তো ফলাফল কি? আমাদের কিচ্ছু তো জানলাম না। আমরা যে ভোটটা দিলাম, সে ভোটটা কোথায় গেল? আমাদের আরেকটা ভোটে আপনারা পাওয়ারে চলে গেলেন, ক্ষমতায় চলে গেলেন, সংসদে চলে যাইতেছেন, এর মধ্যে যাওয়া ঘোষণা হয়ে গেছে। কিন্তু আমাদের হ্যাঁ না ভোটের কি হবে? আমরা যারা 4,80,00,000 মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিছি, তাদের কি হবে? আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। ইনকলাব জিন্দাবাদ নিয়ে চুলকানি কেন থাকবে? আমার মাথায় আসে না। আজাদি কেন বলা যাবে না? গোলামি কেন বলা যাবে না? মজলুম কেন বলা যাবে না? ইনসাফ কেন বলা যাবে না? আমার মাথায় আসে না। এগুলা বইলা ওই যে দুইটা ভাগ করে দিতেছেন, অশান্তি সৃষ্টি করতেছেন। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ভাই, অনেক বছর পর, প্রায় 3 যুগ পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইছি, যার জন্য ওনার কাছে আমার দাবি, বললি কিছু কথা বলেন, এমন ভাবে বলেন যেন ভূমিকম্প তৈরি হয়ে যায় চারিদিকে। হ্যাঁ, ভূমিকম্প, ওই নসুন্দির ভূমিকম্প সারা বাংলাদেশে হইতে হবে। আপনার এমপিদেরকে ডাইকা ক্লোজ ডোরে বসেন, আবার বসেন। একবার বসছেন আপনি, এটা শোনা গেছে, আপনার এমপিদের মুখেই শুনছি যে আপনি ডাইকা সবাইকে শাসন করছেন, বুঝাই দিচ্ছেন, এবং এই কথা বলছেন কেউ গাড়ি নিতে পারবে না, জায়গা জমি নিতে পারবে না, সরকারি সুযোগ সুবিধা নিতে পারবে না, কারো এলাকায় কোনো গন্ডগোল শুনলে, চাঁদাবাজির কথা শুনলে আমি কিন্তু বরদাস্ত করবো না। এই কথাগুলো আপনি বলছেন, এবং ওই ক্লোজ ডোরের এই কথাগুলো বাইরে ফাঁস হয়েছে, শুনে ভালো লাগছে। কিন্তু বাস্তবে অন্য চিত্র আপনি নিজেই দেখতে পারতেছেন যে আপনার কর্মীরা বাস্তবে আপনাকে না সুন্দর একটা বাংলাদেশ গড়তে দিবে না, বাধা দিবে, বারবার বাধা পাবেন আপনি, আপনার লোকই আপনাদেরকে বাধা দিবে। দেখেন, বিরোধী দল জামাতে ইসলাম শহীদ মিনারে গেছে, আগে ওনারা যাইতো না, এখন গেছে। এখন যাওয়াটাকে সুস্বাগতম জানাইতে হবে, উৎসাহ দিতে হবে, প্রশংসা করতে হবে। ওইটাকে যদি প্রশ্নের মুখে ফেলা দেন, তাহলে তো ভাই যারা আসতো না এই শহীদ মিনারে, তারা কোনোদিনই আসবে না। কারণ ওনারা দেখতে পাইতেছে যে আপনারা যে শহীদ মিনারে কেউ গেলে অপমান হইতেছে, বাইরে থেকে বিভিন্ন রকম স্লোগান দিতেছে। জামাতের আমির সাহেব এবং এই 11
দল থেকে নাহিদ ইসলাম ওনারা যখন গেছিল, বাইরে থেকে অনেক রকম সাউন্ড আসছে, ওই সাউন্ডগুলো ভালো না। ওই সাউন্ডগুলো দিয়েই কিন্তু গত 54 বছর 55 বছর এই দেশটা চালাইছেন। ভয় ঢুকায়া, ডর দেখায়া, আয়না ঘর বানায়া, ওই যে শীত লক্ষাতে এই কইরা সিমেন্ট ঢুকায়া পানিতে ভাসায়া দেওয়া, ডুবাইয়া দেওয়া, এইসব ভয় ভীতি দেখায়া অনেকেই অনেক কিছু করছে, কিন্তু সেই দিন তো নাই। হ্যাঁ, ইনকলাব জিন্দাবাদের দিন এখন। আপনারা যতই মুছতে চান মুছতে পারবেন না। তো হাদিকে মুছতে পারবেন, কারো মন থেকে মুছতে পারবেন না। 24 জুলাইকে অস্বীকার যায়া কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনারা কথা দিছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে বলছেন সবাইকে হ্যাঁ ভোট দিতে, আপনি নিজে বলছেন। আপনার কথা আপনাকে রাখতেই হবে। আমার বিশ্বাস আপনার দলের ভিতরে হয়তো অনেকেই চায় না, কিন্তু আমার মনে হয় আপনি যদি বলেন, আপনি যদি চান, কেউ আটকাইতে পারবে না। আপনি স্বীকৃতিটা দিয়ে দেন, শপথটা নিয়ে নেন, দেখবেন পুরা দেশ আপনার পক্ষে থাকবে। 5টা বছর শান্তিতে দেশ চালাইতে পারবেন। আর বর্তমানে যারা ভাই রংবাজি কইরা বেড়াইতেছেন, যা ইচ্ছা তাই বলতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, আপনারা মনে করছেন ওরা হাইরা গেছে, গর্তের মধ্যে ঢুইকা গেছে। আপনারা মনে করছেন ওই যে 24 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ পালায়া চলে গেছিল, ঠিক সেইভাবে জামাত ইসলাম ওই 11 দল গর্তের মধ্যে ঢুকে গেছে, লুকায়া গেছে, বিদেশ চলে যাইতেছে, কেউ আর রাজনীতিতে নাই, এরকম কিছু মনে হইতাছে না। ভুল ধারণা, ভুইলা যান কেন? এটা রোজার মাস, সংযমের মাস, হ্যাঁ, এটা ইবাদতের মাস, এটা ভুইলা গেলে হবে? সংযমের মাসে যতই আঙ্গুলি করেন, যতই পায়ে পাড়া দেন না কেন, কোন রকম জবাব দিবে না। চুপ, একদম চুপ। এই সংযমের মাসে, রোজার মাসে ওনারা চুপ থাকবে, আর ওই সুযোগটা আপনারা নিচ্ছেন। আপনারাও জানেন যে এরা ইসলামিক মাইন্ডে রোজা নামাজ করে, এরা কোনোদিন এখন রাস্তায় নামবে না। এই ফাঁকে আপনারা যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছেন না। বিজয় মিছিল তো করেন নাই, এখন খন্ড খন্ড বিজয় মিছিল করতেছেন, উৎসব করতেছেন, মানুষকে অপমান কইরা, কারো মাথায় বাড়ি দিয়া, কারো ঘরের মধ্যে ঢুইকা কেন ভোট দিছিলি। হ্যাঁ, অনেক ভিডিও চারিদিকে ছড়ায় গেছে, শুধু জামাত ইসলামকে ভোট দিছে এই একটা কারণে আপনারা তাদের উপরে অত্যাচার করতেছেন। তবে আমি মনে করি এই রোজার মাস, সংযমের মাস, একটু সবুর ধরেন। আল্লাহ রসুলের দোহাই লাগে, দেশটাকে আর অস্থির করেন না। একটা নতুন সরকার আসছে, তাকে কাজ করার সুযোগ করে দেন। আপনারা নিজেরাই তো নিজেদের বাধা, একদম নিজেরাই নিজেদের বাধা। আপনারা নিজেরাই নিজেদেরকে ডুবাবেন। এই ধরনের কর্মী যদি মুখ বন্ধ না করেন, তাহলে নিজেরাই ডুবা যাবেন। এই ধরনের মেয়েরা যদি কারো পক্ষে কথা বলে, তারা ডুবা যাবে তো ভাই। এই ধরনের মেয়েরা যদি কারো বিপক্ষে কথা বলে, মানুষ খুশি হবে। কারণ কি, এদেরকে মানুষ পছন্দ করে না। এদের মুখ এখনই থামায়া দেন। এদের কারণে আপনাদের রাজনৈতিক সম্পর্কটা আরো দূরত্ব বাড়বে। হ্যাঁ, দূরত্ব বাড়বে, এটা ঈদের পরেই দেখতে পাবেন। ওই যে আবার ওই এক কথা বলে বলাইলাম, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, না, ওরকম কিছু না। এরা ফাও আওয়াজ দিবে না, সহ্য করবে, সহ্য করবে, একদম ঈদ পর্যন্ত সহ্য করবে। ঈদের পরে আবার ইনকলাব জিন্দাবাদ বইলা রাস্তায় নাইমা করবে। অনেক মায়ের বুক খালি হয়েছে, তো ভুলা গেলে হবে। ওই যে একটা ভিডিও দেখাইলাম, এক মা তার সন্তানকে খুঁজে পাইছে, তাও কি কবর খুঁজে পাইছে সন্তানের। 15 মাস পরে, 1.5 বছর পরে সন্তানের কবর খুঁজে পায়া হাও মাও করে কাঁদতেছে, মাটি আঁকড়াইয়া ধইরা। এগুলো অস্বীকার যাইতে পারবেন? আপনাদের বিবেকে বাধা দিবে না? নিশ্চয়ই বিবেকে বাধা দিবে। আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, ওনারা সংসদে যায়া জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবে। নিশ্চয়ই সংসদের সেই এসির মধ্যে সবাই দাঁড়ায়া নতুন করে আবার শপথ নিবে। এইটুকুই আশা করি। যদি এইটুক আশা পূরণ না করেন, তাহলে অভিশাপ আসবে। হ্যাঁ, অভিশাপ নাইমে আসবে। বিএনপি কোন কোন ভুলগুলো করছে, আর সেই ভুলগুলো বিএনপির জন্য কি কি বিপদ ডেকে আনতে পারে। বাংলাদেশে আবার সাংবাদিকতা বলতে আমরা যেটা বলছি সেটা হলো, আপনি যে দল করবেন সবসময় তার পক্ষে বলবেন, চোখ বন্ধ করে তার দাবিদারি করবেন এবং তার যত ভুল ত্রুটি আছে এগুলো গোপন করবেন। পরবর্তী যখন দল বিপদে পড়বে, আপনি তখন আরেকটা নৌকায় লাফ দিয়ে উঠে যাবেন। ওই দলটা হাসিনার মতো দিল্লি চলে যাবে, আপনি হয়ে যাবেন বিএনপি। আবার বিএনপি যখন বিপদে পড়বে, এখানে যারা উড়ে এসে জুড়ে বসেছে তারা আবার আওয়ামী লীগের নৌকায় উঠে বসবে, যদি আওয়ামী লীগ আসে। আর যদি আওয়ামী লীগ না আসে, জামাত আসে, এক রাতের অন্ধকারে সব আবার জামাত হয়ে যাবে। তখন দেখবেন বিএনপি খুঁজেও পাবেন না, বাটি চালান দিবে। আওয়ামী লীগ 5 তারিখের পর খুঁজে পেয়েছেন? 15.5 বছরে পুরো বাংলাদেশটা মনে হচ্ছিল আওয়ামী লীগে ভরপুর, টইটুম্বুর, কোথাও বিএনপি জামাত নেই, সব আওয়ামী লীগ। 5 তারিখের পর আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না, সব তো আর দিল্লি যায় না, কোথায় আছে? সব অন্য দলের মধ্যে মিশে গেছে। তো বাংলাদেশে এই সংখ্যাটা বেশি। এই সংখ্যার বিরুদ্ধে যখন আমি ভিন্ন স্রোতে দাঁড়িয়ে কথা বলি, তখন আমাকে নিয়ে অনেকে প্রশ্ন তৈরি হয়। স্বয়ং আমার ঘরের মধ্যেই, মানে আমার গোত্রীয় লোকরাই আমাকে নিয়ে প্রশ্ন তোলেন, আপনি আসলে কোন পক্ষে? আমি তাদেরকে বারবার একটা বিষয় বোঝাই, আমি দেশের জনতার পক্ষে, আমি হকের পক্ষে, ইনসাফের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আমার নির্দিষ্ট কোনো পক্ষ নেই। কাকে ভালোবাসি না বাসি সেটা আমার পেশাদারিত্বের সাথে কখনো যাবে না। দর্শক, ভূমিকাটি কেন দিয়েছি? যাতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন কি বলতে চাই। 71-এ স্বাধীনতা বিরোধী ছিল কি জামাত ইসলাম, তাই তো? জামাত ইসলাম এই ইস্যুটি কখনো পারফেক্টলি তার জনগণকে বোঝাতে পারেনি। আর জামাত বিরোধীরা সবসময় এটাকে নিয়ে রাজনীতি করেছে। জামাত 71-এর বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার, শামস, আল বদর, অনেক কিছু বিচার হয়েছে, জামাত নেতাদের ফাঁসি হয়েছে অনেকের, তাই তো? যখন গত 1.5 যুগ ধরে জামাতের সাথে
বিএনপি কোয়ালিশন করেছিল, জোট বেঁধেছিল। আমরা সেই সময়টাতে দেড় যুগে একবারও বিএনপির কোনো নেতার মুখে শুনিনি জামাত স্বাধীনতা বিরোধী, বরং খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমান জামাতের পক্ষ নিয়েছিলেন। তারা জামাতকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছিলেন। এবং আজকে যারা জামাতকে রাজাকার, ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন, এই বিএনপির কোনো নেতা গত ১.৫ বছরের মুখটা পর্যন্ত খোলেননি জামাতের বিরুদ্ধে। খেয়াল করেছেন আপনারা? শুনেছেন কখনো? না। বরং হাসিনার সমালোচনা করেছেন, হাসিনা বিচারের নামে প্রহসন করে, বা হাসিনা এই অবৈধ বিচার ব্যবস্থা তৈরি করে, ট্রাইব্যুনাল তৈরি করে জামাতকে যে ফাঁসি দিচ্ছে, তার বিরোধিতা করেছিল বিএনপির প্রধান নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আরো নেতারা। টকশোতে আমরা দেখেছি বিএনপি সবসময় জামাতের পক্ষে কথা বলতো। দৃশ্যটা পাল্টে যায় হাসিনা চলে যাবার পর। ৫ তারিখের পর থেকে যখন দুটো বন্ধু দল তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, অর্থাৎ রাজনীতিতে আওয়ামী লীগ যখন মাইনাস হয়ে যায়, বিএনপি আর জামাত প্রতিদ্বন্দ্বী হয়, তখন আবার সেই ৭১ মুক্তিযুদ্ধ কার্ড শুরু হয়ে যায়। আর জামাত সেখানে কার্ডটা শুরু করে কি চাঁদাবাজি কার্ড, অর্থাৎ বিএনপিকে বানায় চাঁদাবাজ আর বিএনপি জামাতকে বানায় মুক্তিযুদ্ধ বিরোধী। সেই পুরনো ফিরিস্তিতে আবার আমরা প্রবেশ করি। এরপর দেখেন জামাতের জন্য খুব কঠিন একটা জায়গা তৈরি হয়েছে। ডক্টর শফিকুর রহমান মোটামুটি তার আলোচনার মাধ্যমে প্রজ্ঞা দিয়ে ৭১ ইস্যুটাকে মোটামুটি ডিলিট করে ফেলেছে। এখন আজকের প্রজন্ম জামাতকে ৭১ ইস্যুতে ব্লেম দেয় না, কারণ শেখ হাসিনা যখন রাজাকার শব্দটির মাধ্যমে বৈষম্য বিরোধীদেরকে ঘায়েল করতে চেয়েছেন, তখন সবাই দাবি করেছিল তুমি কি আমি কি, রাজাকার রাজাকার। তার মানে রাজাকার বাংলাদেশে বৈধতা পেয়ে গেছে, একটা নতুন ন্যারেটিভ না, এটা পুরনো ন্যারেটিভ নতুন ভাবে বৈধতা পেয়ে যায়। তার মানে আমাদের বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে যে রাজাকার শব্দটা একটা রাজনৈতিক শব্দ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। আর যারা দেশপ্রেমিক নিজেকে দাবি করে তারা একটা ফ্যাসিস্ট, তারা একটা স্বৈরাচার, তারা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে, যে আমি মানি হলো শেখ হাসিনা। তার মানে এখন আর আওয়ামী লীগ বা বিএনপি বা কেউ জামাতকে ৭১ ইস্যুতে ঘায়েল করতে পারবে না, কারণ এই প্রজন্ম এই ইস্যুটা আর মাথায় নেয় না, খায় না। এটা এখন তাদের মানে জামাতের বিরুদ্ধে ইস্যুটা আর বড় কোনো কি বলবো হাতিয়ার নয় বিরোধী দলের জন্য বা বিরোধী মতের জন্য। এরপর দেখেন জামাত ইসলামের যিনি বাংলাদেশে আমি যতটুকু জানি, যদি ভুল না হয়, প্রথম আমির অধ্যাপক গোলাম আযম, তিনি ভাষা আন্দোলন করেছেন। এটা আমার না, এটা ইতিহাসের কথা। এবং এটা বেগম জিয়াও স্বীকার করেছেন বা বিএনপির সিনিয়র নেতারাও স্বীকার করেন যে ভাষা আন্দোলনে ভূমিকা ছিল অধ্যাপক গোলাম আযমের। ভাববে আমি ভাষা আন্দোলনে গোলাম আযমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এই কথাটি কে বলেছেন? বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায়। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন আপনারা, ফোকাসে কোনো প্রবলেম নাই, আছে না? দেখেন, মোবাইলে দেখাচ্ছি আপনাদের। এই কথাটি কে বলেছেন যে ভাষা আন্দোলনে গোলাম আযমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে। এটা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। কিন্তু গোলাম আযমকে আমরা ভাষা সৈনিক বলি? কখনো বলি না। জামাত দাবি করলেও আমরা বলি না, কারণ রাজনৈতিকভাবে আমরা কখনো অন্যকে ক্রেডিট দিতে রাখি না। যেমন আওয়ামী লীগের 15.5 বছরে জনাব কি বলবো আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাবা, বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশের কারিগর, সোনার বাংলা গড়ার যিনি কারিগর ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি চর বলতো, পাকিস্তানি এজেন্ট বলতো, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি পাকিস্তান আলাদা না হতো, বাংলাদেশ স্বাধীন না হতো, যার মৃত্যুদণ্ড অনিবার্য ছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ বলেছিল পাকিস্তানের চর, অথচ যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ বিএনপিকে ক্রেডিট দিতে চায়নি, 15.5 বছর বা তার আগেও আওয়ামী লীগ পুরো ক্রেডিট শেখ মুজিবের ঝুলিতে রাখতে চেয়েছে। এই দেশটা হলো এমন একটি দেশ, এখানে রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ কাউকে ক্রেডিট দিতে রাজি না, কিন্তু একে অপরের অপপ্রচার প্রপাগান্ডার জন্য একদম সদা প্রস্তুত থাকে। বিএনপির মধ্যে রাজাকারের সংখ্যাও আছে, মুক্তিযুদ্ধের সংখ্যাও আছে। সর্বাধিক রাজাকারের সংখ্যাটা পাওয়া গেছে ইতিহাসে, বা যেটা আমাদের আওয়ামী লীগ আমলে এই তালিকা করতে গিয়ে সর্বাধিক তালিকায় পাওয়া গেছে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের ভেতরে রাজাকারের সংখ্যা। তারপর দ্বিতীয় সারিতে পাওয়া গেছে বিএনপির, জামাতের মধ্যে হাতে গোনা অল্প কিছু রাজাকার পাওয়া গেছে। কিন্তু ইতিহাসের পাতা বাঁধবেন, বাংলাদেশের রাজনীতির পার্সপেক্টিভে আমরা কি দেখি? রাজাকার মানি জামাত। এখন কথাগুলো জামাতের পক্ষে যাচ্ছে, তাই তো? খুশি হচ্ছে না নাকি? না? তো ভাষা আন্দোলন নিয়ে জামাত সবচেয়ে বড় বিপদে পড়েছে কি? জামাত কোনো ইট সিমেন্টের তৈরি কোনো ভাস্কর্যের সামনে ফুল দিয়াকে হারাম মনে করে। এটা জামাত না, এটা ইসলাম মনে করে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটি করা যাবে না। এটি ইসলামী যত ভাবধারার লোক আছেন বা ইসলাম বিশ্বাসী যত লোক আছেন, তারা এটি মনে করে থাকেন, বা এটি কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটাই বলা হয়। কিন্তু আমরা দেখলাম 21শে ফেব্রুয়ারিতে এবার জামাতের আমির তার বিরোধী শিবিরে বসে থাকা পার্লামেন্ট মেম্বারদের নিয়ে ফুল দিতে গিয়েছেন এবং দোয়া করেছেন। এখানে দুটো জিনিস আমার খুব ভালো লাগছে। জনাব তারেক রহমানকে আমি একটা সেলুট দেব। এই সেলুটটি কেন? তিনি রাজনীতিতে নতুন একটা জায়গা তৈরি করতে চাইছেন। কি সেটা? বিগত সময় আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা, সেনাপ্রধান বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যারাই গেছেন, শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কালচার, কিন্তু মুসলিম বা ইসলামী সংস্কৃতির অংশ না। এটা আমি আপনাদের খুলে বলি।
যখন আপনি রাষ্ট্রীয় কালচার হিসেবে দেবেন এটি ঠিক আছে, যখন আপনি এটিকে মুসলিমদের বা ইসলামিক পরিভাষায় জায়েজ না জায়েজের ব্যাখ্যা আসবে তখন এটা অনেক মাসলা মাসাইল থাকবে। সেই মাসলা মাসাইল দেবো না, আমি স্কলার না, এটা বিতর্ক তৈরি করতে চাই না। কিন্তু জনাব তারেক রহমান কি করেছেন? খালি পায়ে হেঁটে গেছেন কালো পাঞ্জাবি পরে এবং তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন। আমি জনাব তারেক রহমানের এই আচরণে মুগ্ধ হয়ে গেছি। এটি কেউ করেনি। তিনি যে ভিতরে ইসলামকে লালন করেন জনাব তারেক রহমান, এবং তিনি যে একটা বিশ্বাস লালন করেন সেটা আজকে তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছে। কাউকে তোয়াক্কা করেন, নিজে একা খালি পায়ে হেঁটে গেলেন এবং হাত তুলে দোয়া করলেন। একজন মৃত ব্যক্তির জন্য ফুল কি গুরুত্বপূর্ণ নাকি দোয়া গুরুত্বপূর্ণ? যদি মুসলিম হন এটা আপনারা জানেন। আমি মরে গেলে আমার কবরে ফুল দিয়ে পূজা করতে পারবেন, আমার আমলে আরো কয়েকটা ফেরেশতাদের লাঠির বাড়ি যোগ করতে পারবেন, কিন্তু আমার কবরের পাশে গিয়ে যদি ফাতিহা পড়েন, কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করেন, কোনো সূরা পড়ে দোয়া করেন, এটা আমার আমলে যোগ হবে বা আমার জন্য কবরের আযাব কমবে। এটা হলো মুসলিম সংস্কৃতি। তো তারেক রহমান সেই কাজটি করলেন এবং জামাত আমির তিনি একই কাজই করলেন। তারা গেলেন, সেখানে গিয়ে হাত তুলে ভাষা শহীদদের জন্য দোয়া করলেন। অর্থাৎ সরকারি দলের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান দুজন একই কাজ করলেন। রাষ্ট্রীয় কালচার হিসেবে ফুল দিলেন আর মুসলিম হিসেবে দোয়া করলেন। এখন তারেক রহমানের বিরুদ্ধে কি বলবেন আপনারা যারা আমাদের দেশে একটু ইসলাম শব্দে অ্যালার্জি আছে, যাদের চুলকায় বেশি, তারা কি বলবেন? কিছু বলতে পারবে না, কারণ তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, বললে ভয় আছে আপনাদের কি হয় না হয়, কিন্তু শফিক সাহেবকে বলা যাবে, তাই তো? জামাত ফুল দিতে যায় না কেন? এতদিন সমালোচনা হতো। জামাত ফুল দিল কেন? এখন নতুন করে সমালোচনা শুরু হয়ে গেল। মানে জামাতের তো একটা মাইন্ড কাছে মহা বিপদে আছে। ওরা কোনটা করবে জামাত আসলে বুঝতে পারছে না। ওরা যদি ফুল না দেয় রাজাকার, ওরা যদি ফুল দেয় ইসলাম বিরোধী। বাংলাদেশের গণমাধ্যমগুলো, বাংলাদেশের সোকল্ড আলেমরা যারা জামাত বিদ্বেষ লালন করে, তারা এই জিনিসটাকে রপ্ত করেছে। জামাত যদি ফুল দেয় তখন বলবে বেদাতি কাজ করেছে, ওরাই বলবে। এত বছর দিলেন না, এখন দিচ্ছেন কেন? আমি ডক্টর শফিকের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন জামাত এবারই প্রথম বিরোধী দলে দাঁড়িয়েছে, মানে বিরোধী দলে এসে, তাই রাষ্ট্রীয় কালচার হিসেবে তারা এটা করেছেন। আর তিনি বলেছেন যে আমরা মুসলিম হিসেবে প্রতিবারই ভাষা শহীদদের জন্য দোয়া করি। এখন বিষয়টা কি হয়েছে, এখানে জামাতের সমালোচনা করতেই হবে, ভালো করুক আর খারাপ করুক। এখান থেকে আমাদের আসলে ফিরতে হবে। বিএনপির সমালোচনা করতেই হবে, ভালো করুক আর খারাপ করুক, এখান থেকে আমাদের ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।